আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছেন। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 4 এর ধারাবাহিক পর্বের আজ 3 নম্বর পর্ব। সম্পূর্ণ ক্লাসটিতে আমি আপনাদের সাথে থাকবো জিসান আহমেদ। আজকের ক্লাসে আমরা শিখব পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ-ঋণাত্মকতা সম্পর্কে। তাহলে চলেন ক্লাসটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা জানবো হচ্ছে ধাতু কাকে বলে এবং অধাতু কাকে বলে। ধাতু কাকে বলে? যেসব মৌল চকচক করে, যেসব মৌল চকচক করে আঘাত করলে শব্দ হয় এবং তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে। কি কি? যেসব মৌল চকচকে আঘাত করলে শব্দ করে, বিদ্যুৎ এবং তাপ পরিবাহী, এই বৈশিষ্ট্যগুলো যেসব মৌলের ভিতরে থাকবে তারা হচ্ছে ধাতু। আর ধাতু যদি তাদেরকে ধাতু বলে। এখন ধাতুর এটা তো হচ্ছে মানে অনেক আগের একটি সংজ্ঞা। এখন আধুনিক যে বিজ্ঞান, ওই বিজ্ঞান অনুসারে আমাদের সংজ্ঞাটি কি আসে? যেসব মৌল এক বা একাধিক ইলেকট্রন, ই মাইনাস দ্বারা এখানে আমি ইলেকট্রন বুঝাচ্ছি, ইলেকট্রন ত্যাগ করে তার ধনাত্মক আয়নে, ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে হচ্ছে ঋণাত্মক আয়নে পরিণত হয়। আচ্ছা, তাহলে আমি যদি সংখ্যাটি আবার বলি, যেসব মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় সেই সব মৌলগুলোকে কি বলা হয়? ধাতু বলা হয়। সেই সব মৌলগুলোকে কি বলে? ধাতু বলে। আচ্ছা, ধাতু শিখতে পারলাম সহজেই। এখন যদি অধাতু, আমি যদি এটাকেই মডিফাই করে অধাতু বানিয়ে দিই, অধাতু। এখন অধাতু কি হবে? ধাতুর ভিতরে ছিল যেসব মৌল চকচক করে আর এটাকে চকচকে, তাহলে এটা হবে কি? চকচকে না। যেসব মৌল চকচকে নয়, শুধু এখানে নয় লাগিয়ে দিলে হবে। যেসব মৌল চকচকে নয়, আঘাত করলে শব্দ করে না, আঘাত করলে শব্দ করে না এবং তাপ বিদ্যুৎ পরিবহন করে না, তাদেরকে কি বলা হয়? অধাতু বলা হয়। সংজ্ঞাটা পুরো ইজি, আমরা একটা সংজ্ঞা শিখলে আরেকটা অটোমেটিক হয়ে যাবে আমাদের। তাহলে অধাতুর ক্ষেত্রে আমি যদি এখানে কি বলি, মানে সংজ্ঞাটা আসে, তাহলে কিরকম আসবে? যেসব মৌল চকচকে নয়, আঘাত করলে শব্দ তৈরি করে না এবং তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে না, তাদেরকে অধাতু বলে। আর যদি আমাদের আধুনিক যে বিজ্ঞান, ওইটার ভিতরে যদি বলতে চাই, যেসব মৌল, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ, এই ত্যাগ ছিল হলো ধাতুর ক্ষেত্রে। আর অধাতুর ভিতরে কি হবে? অধাতুর ভিতরে হবে গ্রহণ। পদার্থের ভিতরে হবে গ্রহণ। আচ্ছা, যদি কেউ গ্রহণ করে তাহলে কি সে ধনাত্মক হয়? না, কিছুক্ষণ আগেই বললাম, গ্রহণ করলে হবে ঋণাত্মক। ঋণাত্মক। ওকে। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় অধাতু। পুরা ইজি। আমরা ধাতু এবং অধাতু মানে একটা সংখ্যা দ্বারা, একটা সংখ্যা আমরা যদি ধাতু শিখি তাহলে অধাতু হয়ে যাবে, আর অধাতু শিখলে ধাতু হয়ে যাবে। কথা ক্লিয়ার? এখন আমরা আসি পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝায়? পারমাণবিক ব্যাসার্ধ বলতে, পারমাণবিক ব্যাসার্ধ দ্বারা আমরা মূলত বুঝি হচ্ছে পরমাণুর আকারগুলো, কোন পরমাণুর আকারটা সবচেয়ে বড়, কোন পরমাণুর আকারটা সবচেয়ে ছোট। এখন এক্সাম্পল হিসেবে যদি আমি এখানে একটা জিনিস চিন্তা করি, এটা হচ্ছে আমাদের যে কোনো একটা মৌল, এটা হচ্ছে বৃত্ত, যেহেতু মৌলকে আমরা বৃত্ত মানে বৃত্তাকার কক্ষপথ হিসেবে আখ্যায়িত করছি কক্ষপথ গুলো, তাহলে এই যে কেন্দ্র থেকে এখানে যে দূরত্ব, এটাকেই তো আমরা ব্যাসার্ধ বলতেছি। এই ব্যাসার্ধ যার যে মৌলের যত বেশি হবে, এই এক্সাম্পল হিসেবে আমি এটা ধরলাম 5 সেন্টিমিটার। সাপোজ, মানে আমি বোঝানোর জন্য এখানে ধরলাম কি 5 সেন্টিমিটার। আর এখানে যদি আরেকটা মৌল আঁকি, এই মৌলটা ধরলাম হচ্ছে 6। ওকে, 7ই ধরি, 7 সেন্টিমিটার। এখন দুইটার যদি ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ বড়, তাহলে এটার পারমাণবিক ব্যাসার্ধ বড়। মানে মেন কথা হচ্ছে যে মৌলটার পারমাণবিক ব্যাসার্ধ বড় সেই মৌলটা আকৃতিতে বড় হবে। ওকে, এখন আমরা পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি তা বা এগুলা কিভাবে আমরা চিহ্নিত করব? একাধিক মৌলের মাধ্যমে আমরা পর্যায় সারণী সম্পর্কে, যেহেতু 30টি মৌল সম্পর্কে ধারণা পেয়েছি, তাহলে আমরা এগুলো সম্পর্কে এগুলো বের করতে পারবো। পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে বলে? একই পর্যায়। আচ্ছা, আমরা পর্যায় শিখে আসছি কয়টি? আমাদের গ্রুপ কয়টি, পর্যায় কয়টি? আমাদের পর্যায় সারণীতে পর্যায় আছে 60টি এবং গ্রুপ আছে 18টি। ওকে, এখন যদি একই পর্যায়ে হয়, একই পর্যায়ে আমাদের অবশ্যই এটা কি হইতে হবে? একই পর্যায়ে হইতে হবে। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে পারমাণবিক
ব্যাসার্ধ হ্রাস পায়। পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, একই পর্যায়ে যদি আমাদের একই পর্যায়ে বিভিন্ন মৌলগুলো থাকে, এই মৌলগুলো বাম থেকে যদি আমরা ডান পাশে যেতে থাকি তাহলে ক্রমান্বয়ে কি হতে থাকবে, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস। কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ যে হ্রাস পাবে কি কারণে, একটা কারণ তো আছে, অবশ্যই কারণ আছে। কারণটি হচ্ছে, কারণ আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। সরি, এখানে হবে একই, আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। কি হবে, হ্রাস পায়, যা আমরা উপরে লিখছি। ওকে, আচ্ছা আমরা আবার যদি বলি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, কারণ আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা হ্রাস, ঠিকই ছিল, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা অবশ্যই কি হয়, ওকে। এখন আমরা শিখবো পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে। পারমাণবিক ব্যাসার্ধ কি, পারমাণবিক ব্যাসার্ধ দ্বারা আমরা বুঝলাম যে হচ্ছে কি, যে মৌলটা যত বেশি পারমাণবিক ব্যাসার্ধ যত বেশি সেই মৌলটার আকৃতিও তত বড়। ওকে, পারমাণবিক ব্যাসার্ধ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যেতে থাকি ক্রমান্বয়ে পর্যায় সারণী, তাহলে আমাদের কি হবে, পারমাণবিক যে ব্যাসার্ধটা আছে তার কমতে থাকবে। এটা কি কারণে হবে, কারণ আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, যদি বাম থেকে ডানে যাই তাহলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, পারমাণবিক সংখ্যাগুলো বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা যদি বৃদ্ধি পায়, যেমন হচ্ছে আমরা যদি বলতে পারি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, এভাবে কি হইতেছে, আমাদের প্রত্যেকটার ভিতরে পারমাণবিক সংখ্যা এক এক করে বাড়তেছে না, সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, এইভাবে সিরিয়াল অনুসারে আমরা যদি যেতে থাকি তাহলে কি হইতেছে, আমাদের একটা করে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। এটাই লিখছে এখানে, বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু আমাদের কক্ষপথ সংখ্যা, কি সংখ্যা, কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না। কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না, কারণ কক্ষপথ যে সেম কক্ষপথ পর্যায় দ্বারা আমরা যেহেতু গ্রুপ এবং পর্যায় নির্ণয় করছি, ওখানে বলছে কি ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের মানে যে প্রধান যে শক্তি স্তর সেটাই হলো তার কক্ষপথ মানে পর্যায়। যেহেতু এক নাম একই পর্যায়ে আছে, এখানে কি লিখছে, একই পর্যায়ে না, তাহলে একই পর্যায়ে থাকলে অবশ্যই আমাদের কি হবে না, কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু আমাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে কি হয়, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। দুইটা জিনিস একসাথে হয়, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, আর প্রোটন সংখ্যা ভিতরে যদি নিউক্লিয়াসের ভিতরে যদি প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে বাহিরে কি হবে, ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পাবে। এখন বাইরে যদি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বলও বেশি হবে। এটাই আমাদের মূল বিষয়, যে নিউক্লিয়াসের সাথে কি হবে, আকর্ষণ বল বেশি হবে। যদি নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বল বেশি হয় তাহলে ক্রমান্বয়ে কি করতে থাকবে, আকৃতিগুলো ছোট হতে থাকবে। এই কারণে বলা হয় ফলে মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে যাওয়া মানে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেতে থাকবে। তাহলে কি আমরা পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে জানতে পারছি? পারমাণবিক ব্যাসার্ধটা আমি যদি আবার এক মানে পুরো সহজ ভাষায় বলি, আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে। কি কারণে হ্রাস পেতে থাকে, কারণ বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু কক্ষপথ সংখ্যা বা কি বলে শক্তি স্তর, প্রধান যে শক্তি স্তর তা বৃদ্ধি পায় না। প্রধান শক্তি স্তর যদি বৃদ্ধি না পায় তাহলে এটার আকার অবশ্যই বড় হবে না, সেমই থাকবে। এখন সেম থাকা সত্ত্বেও যদি আমাদের ইলেকট্রন সংখ্যাগুলো বৃদ্ধি পেতে থাকে, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ সংখ্যাও বৃদ্ধি পাবে। এখন যে মৌলটার আকর্ষণ যত বেশি সেই মৌলটা ক্রমান্বয়ে কি হতে থাকবে, ছোট হতে থাকবে। এই কারণে বাম থেকে যখন ডানে যাব তখন পারমাণবিক আকারগুলো সংকুচিত হতে থাকে বা হ্রাস পেতে থাকে। ওকে, এটা তো হলো একই পর্যায়। এখন যদি আমি বলি একই গ্রুপের ক্ষেত্রে কি হবে, একই গ্রুপের ক্ষেত্রে পুরো সেম উল্টা জিনিসটা হবে। এখানে যদি আমি লিখতে চাই একই গ্রুপ, একই গ্রুপে, এখানে তো ডান থেকে বাম হবে না, হবে উপর থেকে নিচ, কারণ গ্রুপ হবে উপর থেকে নিচ, উপর থেকে
নিচে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। কি পাবে? ওকে, বৃদ্ধি পায়। কারণ আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় না, কিন্তু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়। ওকে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় না, কিন্তু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি না পেলে এখানে তাহলে আমরা প্রত্যেকটা চেঞ্জ করব। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি না পেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় না, এবং বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কি হয় না? বৃদ্ধি পায় না। ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি না পাওয়ার ফলে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বলও বৃদ্ধি পায় না, ফলে মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ প্রসারিত হয়। ওকে, এখন যদি আমি পুরোটাকে সাজানোর ফলে আমি এখন যদি বলি পারমাণবিক ব্যাসার্ধ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? একই গ্রুপে, এতক্ষণ ছিলাম একই পর্যায়ে, আর এখন হলো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কারণ আমরা জানি একই গ্রুপ থেকে উপর থেকে যদি নিচে যাই তাহলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় না, কিন্তু কক্ষপথ সংখ্যা কি হয়? এটা মেন জিনিসটা হচ্ছে এখানে, এই যে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় না। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি না পেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাও বৃদ্ধি পাবে না, আর প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি না পায় তাহলে বাইরের শক্তি স্তরে কি হবে না? ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে না। ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না, যদি ইলেকট্রন সংখ্যা না বৃদ্ধি পায় তাহলে আকর্ষণ সংখ্যা কি বলে, নিউক্লিয়াসের সাথে তো আকর্ষণ সংখ্যা বৃদ্ধি পাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে লিখেছি আকর্ষণ সংখ্যা বৃদ্ধি পায় না, ফলে মৌলটির ব্যাসার্ধ প্রসারিত হয়, মানে বৃদ্ধি পায়। মেন কথা হচ্ছে কক্ষপথ সংখ্যা যদি বেড়ে যায় তাহলে অবশ্যই আমাদের আকার বেড়ে যাবে, নরমাল কথা। এখানে যদি আমি বলি হচ্ছে এই মৌলের একটা দুইটা আছে কক্ষপথ, আর এই মৌলের আছে তিনটা, 1 2 3, অবশ্যই দ্বিতীয়টা আমাদের বড় হবে, কারণ আমাদের কি কক্ষপথ সংখ্যা বেড়ে গেছে। কক্ষপথ সংখ্যা বেড়ে গেলে অটোমেটিক এটা বড় দেখা যাবে, স্বাভাবিক কথা। ওকে, তাহলে একই পর্যায়ে এটা হলো। এখন আপনারা যদি চান এতটুক নাও দিতে পারেন, কারণ এই কথাটুক মানে খুব একটা যুক্তিযুক্ত ভাবে মানে আপনারা দিতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু উপরের এই কথাটুক দেওয়ার পর আপনারা শুধু এই কথাটা লিখবে, যেহেতু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না, তাই এটা কি হবে? এই যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না, এই পারমাণবিক সংখ্যার এখানে আপনারা বলে দিতে পারেন যে পারমাণবিক সংখ্যা যেহেতু বৃদ্ধি পায় না তাই ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না, কিন্তু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়। যেহেতু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় সেই কারণে বলা হয় কি, এই লাস্টের এই লাইনটা তখন দিয়ে দিবেন, ফলে মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ প্রসারিত হয় বা বৃদ্ধি পায়। কথা ক্লিয়ার? পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আমাদের যত ধরনের মানে কথা ছিল তা আমাদের এখানে ক্লিয়ার, গ্রুপের এবং পর্যায়ে। ওকে, এতদিন পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী ধাপে আগাবো, যা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কি, আগে আমরা সংজ্ঞাটা পড়ে নিই। আর গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ, 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক, আমি আগেই বলছি অপসারণ করা বা বের করা বা ত্যাগ করা এগুলো হলে কি হয়? আমাদের ধনাত্মকে পরিণত হয়। আর যখন গ্রহণ করা, প্রবেশ করানো, এর ক্ষেত্রে কি হয়? ঋণাত্মক আয়নে পরিণত হয়। ওকে, এখানে তাহলে যদি বলি 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে ইলেকট্রন আসক্তিটাকে কাকে বলে? এটাকে যদি আরো সহজভাবে বলি, মানে কোন গ্যাসীয় অবস্থায় কোন মৌলকে যদি মৌল থেকে যদি আমি একটি ইলেকট্রন অপসারণ করে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে চাই, এই পরিণত করার সময় আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির তো প্রয়োজন পড়বে, ওই শক্তিকে বলা হইতেছে আয়নীকরণ শক্তি। এখন যদি আমরা এটাকে ইলেকট্রন আসক্তি বলি, ইলেকট্রন আসক্তি বলতে আমরা যে দুইটা লাল লাল চিহ্নিত অংশ, এই অংশ দুটিকে চেঞ্জ করলে আমরা ইলেকট্রন আসক্তি পেয়ে যাব।
আচ্ছা, আমরা এটাকে আবার যদি আমি বানিয়ে দিই ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। ওকে, ইলেকট্রন আসক্তির ভিতরে কি হবে, এখানে আয়নীকরণ শক্তির ভিতরে প্রবেশ করিয়ে ধনাত্মক আয়নে পরিণত করছে, আর এটা হচ্ছে 1 মোল ইলেকট্রন প্রবেশ, সরি আয়নীকরণের ভিতরে ছিল 1 মোল ইলেকট্রন অপসারণ করে, আর এটার ভিতরে হবে ইলেকট্রন আসক্তির ভিতরে হবে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে, 1 মোল ইলেকট্রন প্রবেশ, 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ধনাত্মক হবে নাকি ঋণাত্মক, অবশ্যই ঋণাত্মক হবে, ঋণাত্মক আচ্ছা 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে বলা হইতেছে আমাদের ইলেকট্রন আসক্তি। তাহলে এখানে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি প্রায় সেম, ইলেকট্রন আসক্তি। ওকে, তাহলে আমরা কি ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা পাইলাম, আয়নীকরণ শক্তি পাইছি, ইলেকট্রন আসক্তি। এখন আসে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। ওকে, তড়িৎ ঋণাত্মকতাটা কি হবে, তড়িৎ ঋণাত্মকতা দুটি পরমাণু যখন সমযোজী বন্ধন, কি বন্ধন, অবশ্যই সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, যখন দুটি মানে দুটি পরমাণু একত্রিত হয়, অবশ্যই একটা বন্ধনের প্রয়োজন আছে, তাহলে সমযোজী বন্ধন। এখন সমযোজী বন্ধন কি, দুইটি অধাতু সমন্বয়ে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হইতেছে কি, অধাতু প্লাস অধাতু, দুটি অধাতুর সমন্বয়ে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হইতেছে আমাদের সমযোজী বন্ধন। ওকে, সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন ওই অণু পরমাণুগুলোর বন্ধনের ইলেকট্রনের সাথে যে ধরনের আকর্ষণ বল অনুভব করে, বন্ধনের ইলেকট্রন দুটি নিজের দিকে এক ধরনের আকর্ষণ বল অনুভব করে, এই আকর্ষণ বলকে আমরা বলতেছি কি, তড়িৎ ঋণাত্মকতা। ওকে, তড়িৎ ঋণাত্মকতা আমাদের এখান থেকে তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার আকৃতি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানতে পারলাম আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা, কিন্তু এগুলো তো আমাদের সংজ্ঞা না, আমাদের আসবে ব্যাখ্যা হিসেবে, যে কয়েকটা মৌল দেওয়া থাকবে, এগুলোর বলবে পারমাণবিক ব্যাসার্ধ কোনটার বেশি কম এটা বের করতে, বা বলবে আয়নীকরণ শক্তি কোনটার বেশি কম এটা বের করতে, তারপরে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এখন আমরা সংজ্ঞা যদি পারি তাহলে ওগুলা পারবো, আমরা যেহেতু পারমাণবিক ব্যাসার্ধর পুরো ডিটেইলস দেখতে পাচ্ছি, তাহলে আমরা এই নিচের তিনটা পারবো। এখন এই তিনগুলা বের করা আমার কাছে একটা মানে শর্টকাট টেকনিক আছে, এই শর্টকাট টেকনিকটা কি, আমরা এখানে সবগুলোটা লিখছি। এখানে আমাদের যে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। ওকে, এখন আমরা জানি যদি বাম থেকে ডানে যায় তাহলে এটাকে কি বলে, বাম থেকে ডান এটাকে কি বলে, পর্যায় বলে না। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি পর্যায়, বাম থেকে ডানে গেলে পর্যায়, আর উপর থেকে নিচে গেলে গ্রুপ। উপর থেকে নিচে কখন যাবে, যখন কি হবে, এটা গ্রুপে পরিণত হবে না, এছাড়া তো আমাদের উপর থেকে নিচে যাওয়া পসিবলই না। ওকে, তাহলে এটা হলো পর্যায়ের ক্ষেত্রে। পর্যায়ের ক্ষেত্রে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ যদি বাম থেকে ডানে যায় তাহলে হ্রাস পাবে, আর উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে। কি কারণে বৃদ্ধি পাবে, কি কারণে হ্রাস পাবে, তা আমরা একটু আগে জানতে পেরেছি যখন পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে ডিটেইলস আলোচনা করছি। এখন আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি কি বলছে, হচ্ছে একটা ইলেকট্রন অপসারণের মাধ্যমে অপসারণ করে এটাকে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন আয়নীকরণ শক্তি, যে মৌলটা যত বেশি সংকীর্ণ মানে যত বেশি ছোট, ওইটার আয়নীকরণ শক্তি তত বেশি হওয়ার কথা না, কথা বোঝার চেষ্টা করেন। একটা ছোট জিনিস যেটার আয়নীকরণ, যেটার আকর্ষণ বেশি, আমরা জানি বাম থেকে ডানে গেলে কি আকর্ষণ বৃদ্ধি পায় নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনগুলোর আকর্ষণ শক্তি যদি বৃদ্ধি পায়, ওইখান থেকে আমরা একটা ইলেকট্রন বের করে বা অপসারণ করতে হলে আমাদের অধিক পরিমাণে তাপের প্রয়োজন হবে, তাহলে অধিক পরিমাণে শক্তিরও প্রয়োজন হতে পারে। তো অধিক পরিমাণে শক্তির প্রয়োজন হবে, তাহলে কি হবে, যেহেতু বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, আকার ছোট হওয়ার ফলে কি হবে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, কারণ আয়নীকরণ শক্তি হচ্ছে একটা ইলেকট্রন অপসারণ করতে হবে। এখন অপসারণ করতে হলে আমাদের বেশি, যেটার আকর্ষণ বল যত বেশি তার অপসারণ করতে শক্তিও তত বেশি হবে। ওকে, তাহলে এটা বৃদ্ধি পাবে। আর যদি উপর থেকে নিচ পায় তাহলে হ্রাস পাবে। মানে আমাদের হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তার পুরো সম্পূর্ণ উল্টাটা হচ্ছে পুরো পরের তিনটা, আয়নীকরণ শক্তির ভিতরে বৃদ্ধি পাবে বাম থেকে ডানে গেলে, আর উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে।
ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হবে, একটা ইলেকট্রন তাহলে এটাকে এখান থেকে প্রবেশ করাতে হবে, প্রবেশ করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে হবে। এখন যেটা আকর্ষণ যত বেশি হবে ওইটার ভিতরে প্রবেশ করাতে আমাদের শক্তি তত বেশি শক্তির প্রয়োজন হবে। আর যেটার আকর্ষণ মানে আকর্ষণ কম সেটার ভিতরে কম শক্তি প্রয়োগে আমরা একটা ইলেকট্রন প্রবেশ করাতে পারবো। ওকে, তাহলে কি হচ্ছে, এক ইলেকট্রন আসক্তি যদি বাম থেকে ডানে যায় তাহলে বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে গেলে এটা হ্রাস পাবে। এখন তড়িৎ ঋণাত্মকতাও এখন এটার ক্ষেত্রে যদি আমরা বাম থেকে ডানে যাই তখন কি হলো, আকারগুলো ক্রমান্বয়ে ছোট হতে থাকবে। যদি ছোট হতে থাকে ওদের ভিতরে তাহলে বন্ধন অবশ্যই এটার ভিতরে, এটাও তো আকর্ষণ, আমরা তো আগে থেকে জানি যে যার আকার যত বেশি ছোট সেটার আকর্ষণ শক্তি তত বেশি, অবশ্যই এটা তাহলে তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। এবং উপর থেকে নিচে গেলে যেহেতু পারমাণবিক আকার বৃদ্ধি পায় বা প্রসারিত হয় তাই এটার ভিতরে কি হবে, কি বলে, হ্রাস পাবে। মানে যত বড় মৌল অত ওইটার কি বলে ওইটার ভিতরে আমাদের আয়নীকরণ শক্তি, তারপর ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা ততই কম। আর যত ছোট মৌল ওইটার ভিতরে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এতটুকু হলো আমাদের এই যে পারমাণবিক আকার, পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক আকার আকৃতি, তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার সম্পূর্ণ পর্ব। এই পর্বের ভিতরে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে এই চারটি জিনিসের পূর্ণাঙ্গ ব্যাখ্যা আকারে লেখার জন্য, যা আমরা পারমাণবিক আকারটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা দিছি, যা হচ্ছে ওইটার উপরে বেস করে আমাদের এই শর্টকাটকে যদি অবলম্বন করা যায় তাহলে আমরা ইনশাআল্লাহ যে আমরা আশাবাদী যে এই অধ্যায়ের এখান থেকে যদি প্রশ্ন আসে আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্ত, সকলে খুবই ভালো থাকেন। পরবর্তী ক্লাস নিয়ে আবারই আপনাদের সাথে হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ।